হোয়াইট হাউসকে অপদস্থ হওয়ার পরও ট্রাম্পকে পাশে চাইলেন জেলেনস্কি। বললেন, যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সহযোগিতা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। পবিত্র রমজান মাসে গাজায় সাময়িক যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল। মন্তব্য করেনি হামাস। দ্বিতীয় ধাপের আলোচনায় গড়িমসি নেতানিয়াহুর। তুরস্কের সঙ্গে 40 বছর ধরে চলা সংঘাতের সমাপ্তি ঘোষণা বিদ্রোহী গোষ্ঠী পিকেকের। কারাবন্দী নেতার আহ্বানের পরই এমন সিদ্ধান্ত। নতুন পর্বের সূচনা আখ্যা এরদোয়ানের। এবং বন্ধ হওয়ার পথে একসময়ের জনপ্রিয় ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম স্কাইপ মে মাসে গুটিয়ে ফেলা হবে কার্যক্রম, জানালো মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। জেলেনস্কি নিজের ইচ্ছায় হোয়াইট হাউস থেকে বের হয়ে যাননি, বরং তাকে বের করে দেওয়া হয়েছিল। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক সেদিনের উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা দেওয়ার সময় কথা জানান। যদিও হোয়াইট হাউসের বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জেলেনস্কি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তর্কাতর্কির পর কোনো ধরনের চুক্তিতে সই না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে শনিবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালস জানান, জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়। ওয়ালসকে জেলেনস্কির কাছে পাঠানো হয়। সেই সময় তিনি জেলেনস্কিকে জানিয়ে আসেন হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার জন্য। আর বাকবিতণ্ডার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ট্রাম্পকে আলোচনা স্থগিত করার পরামর্শ দেন। এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। ফক্স নিউজকে ওয়ালস আরও জানান, জেলেনস্কির রাষ্ট্রদূত এবং পরামর্শকরা পরিস্থিতির উত্তপ্ততা বুঝতে পারেন। ওয়ালস দাবি করেন, আলোচনার সামনে এগিয়ে নিতে তারা রীতিমতো কেঁদে দেওয়ার অবস্থায় ছিল। তবে জেলেনস্কি তা বুঝতে পারেননি, তাই তিনি তর্ক চালিয়েই যাচ্ছিলেন। এদিকে হোয়াইট হাউসে অপদস্থ হওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও শক্তভাবে পাশে চাইলেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুদ্ধের এমন পর্যায়ে ট্রাম্পের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এমন ভঙ্গুর সম্পর্কের মধ্যে ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে লন্ডন। এছাড়া ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিতে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কিও যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবিসির তথ্য মতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ। জেলেনস্কি শান্তি চান না বলে মনে করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বাকবিতণ্ডার পর এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বিপরীতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তবে জেলেনস্কিকে সমর্থন জানান ইউরোপের বেশিরভাগ নেতা। এমনকি ইউক্রেন কখনো একা নয় বলে মন্তব্য করেন ইউরোপীয় কমিশনের প্রধান। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জেলেনস্কির গায়ে ট্রাম্প হাত তোলেননি, সেটাই বিস্ময়ের। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যৌথ সংবাদ সম্মেলন বাতিল হলেও ফক্স নিউজে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট এবং জনগণকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তিনি শান্তির জন্য প্রস্তুত, তবে শক্তিশালী অবস্থানে থাকতে চান। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকা কঠিন হবে বলেও জানান জেলেনস্কি। সাম্প্রতিক টানাপোড়েনের পর ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি জানান, এ বিষয়ে তিনি আশাবাদী। কারণ শুধু প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক নয়, ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক এবং শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মনে করেন জেলেনস্কি শান্তি চান না, বরং জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যেতে চান। বৈঠকের পর ফ্লোরিডা যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র শান্তি চায় এবং প্রাণহানি বন্ধ করতে চায়। জানান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও যুদ্ধ শেষ করতে চান। এ সময় জেলেনস্কির অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। বলেন জেলেনস্কি যদি শান্তি চান তাহলে তাকে স্পষ্টভাবে বলতে হবে তিনি আর যুদ্ধ চান না। বাকবিতণ্ডার পর জেলেনস্কিকেই সমর্থন জানিয়েছেন বেশিরভাগ বিশ্ব নেতা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েন জেলেনস্কিকে সমর্থন জানিয়ে বলেন ইউক্রেন কখনো একা নয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন ইউক্রেনের নাগরিকদের চেয়ে বেশি শান্তি কেউ চায় না এবং জার্মানি ও ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে। এছাড়াও ইউক্রেনের সাহস ও সহনশীলতার প্রশংসা করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি রাশিয়াকে আগ্রাসী এবং ইউক্রেনকে আক্রান্ত দেশ হিসেবে উল্লেখ করে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ইউক্রেনকে সমর্থনের কথা জানান ইতালি, ডেনমার্ক, মলদোভা, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও। যদিও ইউক্রেনে শান্তি চাওয়ায় ট্রাম্পকে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন ওভাল অফিসে জেলেনস্কি যে আচরণ করেছেন এতে তার গায়ে ট্রাম্প হাত না তুলে সংযমের পরিচয় দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের উত্তপ্ত বিতর্ক এখন জার্মানি সহ ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষ থেকে পর্যটক সবারই আশঙ্কা এ ঘটনায় ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। বিষয়টি নিয়ে কি ভাবছেন জার্মানির সাধারণ নাগরিক ও পর্যটকরা, জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ পেতে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের আক্রমণাত্মক আচরণে হতবাক জার্মানির সাধারণ মানুষ। শুধু আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানের প্রতি এমন অপদস্থ আচরণই নয়, বরং এর কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন বার্লিনের পর্যটকরাও। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো এখন ইউক্রেনকে আর সাহায্য করতেই চায় না, তবে জার্মানি সহ ইউরোপের উচিত দেশটির পাশে দাঁড়ানো। ওভাল অফিসে যা হলো তা সত্যি লজ্জাজনক। আমি এবং আমার বন্ধুরা এখনো ইউক্রেনের পাশেই আছি, তবে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প ও ভেন্সের ব্যবহার বাকরুদ্ধ করে দিয়েছে আমাদের। রাশিয়াকে বিশ্বাস করা যায় না এটা জানি, তবে মার্কিন প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নেন তখন সেটা আরো ভয়ানক হয়ে ওঠে। ট্রাম্প যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জনগণের অবস্থানকে প্রতিফলিত করে না, তবে ইউর উচিত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়া, কারণ এই সংকটে যুক্তরাষ্ট্রকে আর পাওয়া যাবে না। এদিকে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডার পর জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎস ও ভবিষ্যৎ চ্যান্সেলর ম্যার্সের সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনই এই দুঃসময়ে জেলেনস্কি ও ইউক্রেনের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ঠিক যেমনটাই আচরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস জেডি ভেন্স, তা শুধু জার্মানি নয় গোটা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা হতে পারে বলে মনে করছেন এদেশের সাধারণ মানুষ। তবে ভূ রাজনীতির মার পেঁচে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে জার্মানি সহ ইউর বেরিয়ে যাওয়ার পথ যে আরও কঠিন হলো তা স্মরণ করিয়ে দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে এক সাংবাদিকদের প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জেলেনস্কি কেন পড়েননি সে উত্তর নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডা ঘিরে চলছে তুমুল আলোচনা। তবে ওভাল অফিসে এদিন কেবল ট্রাম্পের বাক্যবাণে জর্জরিত হননি ইউক্রেনের প্রেসিডেন্ট, তাকে কটাক্ষ শুনতে হয়েছে সাংবাদিকদেরও। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প পরে এসেছিলেন স্যুট।
তবে জেলেনস্কি উপস্থিত হন সামরিক আদলের পোশাক পরে। মার্কিন প্রেসিডেন্টের সামনে এভাবে চলে আসাকে মোটেও ভালোভাবে নেননি এক সাংবাদিক। তাই সরাসরি জেলেনস্কিকে জিজ্ঞেস করেন কেন তিনি স্যুট পরে আসেননি। জেলেনস্কির পোশাক অনেক মার্কিনকে অসন্তুষ্ট করেছে বলে জানান ওই সাংবাদিক। প্রশ্ন শুনেই কিছুটা বিরক্ত হয়ে জেলেনস্কি উল্টো ওই সাংবাদিকের কাছে শুনতে চান তার সমস্যা কি। যদিও পরে পরিস্থিতি হালকা করতে অনেকটা রসিকতা করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুদ্ধ শেষ হলে স্যুট পরবেন তিনি। I will wear a costume after this war will finish. Okay. Yes, maybe something like yours. Yes, maybe something better. I don't know. We will see. Maybe something cheaper than. Yeah. Thank you. তড়িঘড়ি করে উত্তর দিয়ে অন্য সাংবাদিকদের কাছে নতুন প্রশ্নের জন্য ফিরে যান জেলেনস্কি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল। পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে তেল আবিব। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় শনিবার গাজায় শেষ হয় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে অবরুদ্ধ উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। এর আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দেন। রোববার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ সিদ্ধান্ত জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাঠায় নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আগ্রহী নয় বলে ধারণা হামাসের। গাজায় বর্তমান অবস্থার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এ চুক্তি কার্যকরে সব পক্ষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মানবিক সহায়তা নিয়েও বাড়ছে উদ্বেগ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি না থাকলে মানবিক সহায়তা সম্ভব নয়। মৌসুমীর সাথী, সময় সংবাদ। গাজার রাফা শহরের ধ্বংসস্তূপের মধ্যেই রমজানের প্রথম ইফতার সেরেছেন ফিলিস্তিনিরা। শত শত ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন, ইফতারের জন্য একত্র হয়েছিলেন। এই দৃশ্যের মধ্যে যেমন ছিল রমজানের আনন্দ, তেমনি প্রত্যেক ফিলিস্তিনির চেহারায় যুদ্ধের মর্মান্তিকতার প্রতিচ্ছবি ছিল স্পষ্ট। রমজানের প্রথম দিনেই গাজার রাফা এলাকায় শতাধিক ফিলিস্তিনি ইফতারের জন্য হাজির হন। এই ফিলিস্তিনিদের অনেকের বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এর মধ্যেই রমজানের খাবার পরিবেশন করা হয়েছে। ইফতার আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি ছিল, আনন্দ এবং দুঃখের। ইফতারের সময় একদিকে যেমন ছিল পারিবারিক মিলন, অন্যদিকে ছিল ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি। যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে পুরো অঞ্চল। গাজার বাসিন্দারা প্রতিদিন সংগ্রাম করলেও তারা একে অপরকে সান্ত্বনা দিয়ে বলছেন, যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হলে তারা শান্তিতে থাকতে পারবেন। গাজার অনেক বাসিন্দা একে অন্যকে রমজানের শুভেচ্ছা জানালেও তাদের জন্য রমজান আগের মতো আনন্দের নয়। যখন আমরা ধ্বংসস্তূপে ইফতার করলাম, তখন আমাদের অনুভূতি দুঃখে পরিণত হলো। আল্লাহ আমাদের মাফ করুন এবং দ্রুত পুনর্নির্মাণ করতে সাহায্য করুন। এটা আনন্দের অনুভূতি ছিল যে আমি আমার পরিবার, বন্ধু, প্রিয়জন এবং ক্যাম্পের সকল মানুষের সঙ্গে ইফতার করেছি। তবে একই সঙ্গে ধ্বংসাবশেষ দেখে অনেক খারাপ লাগছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই সংকট সমাধানে কাজ করছে। তবে গাজার পরিস্থিতি এখনো সংকটময়। যুদ্ধবিরতি চুক্তি কিভাবে এগোবে এবং শান্তি স্থাপনে কতটা সহায়ক হবে তা নিয়ে গাজাবাসীর মনে সন্দেহ রয়েছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আবার উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজপথ। অভিশংসিত প্রেসিডেন্ট ইওলের সমর্থক বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ। আদালতের রায়ের অপেক্ষা দুপক্ষের। তুরস্কের সঙ্গে দীর্ঘ 40 বছর ধরে চলা সংঘাতের সমাপ্তির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। গোষ্ঠীটির কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের আহ্বানের দুদিন পর শনিবার এই সিদ্ধান্ত জানানো হয়। এই ঘোষণাকে দেশটির নতুন রাজনৈতিক পর্বের সূচনা হিসেবে দেখছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
তুরস্কে 1984 সাল থেকে শুরু হয় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের আন্দোলন। 4 দশকেরও বেশি সময় ধরে চলা তুর্কি সরকারের বিরুদ্ধে এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। 1999 সালে কুর্দিশ ওয়ার্কার্স পার্টি নামে পরিচিত পিকেকে সংগঠনটির নেতা আবদুল্লাহ ওকালান গ্রেপ্তার হওয়ার পর থেকে পিকেকের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার আলোচনা হয়। সম্প্রতি কারাবন্দী নেতা ওকালানের নির্দেশে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। 2 দিন আগে ওকালানের সঙ্গে সাক্ষাতের পর কুর্দি রাজনীতিকদের একটি প্রতিনিধি দল পিকেকের অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্তির কথা জানায়। পিকেকে তাদের ঘোষণায় সংঘাত পরিহারের পাশাপাশি আক্রমণ না হলে কোনো ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি দেয়। তবে অস্ত্র সমর্পণের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা চায় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হোক এবং আইনি কাঠামো অনুযায়ী সমস্যা সমাধানের পথ সুগম হোক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই বিষয়টিকে সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনের পথে নতুন ধাপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সংঘাত বন্ধের প্রক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে সরকার। এদিকে যুদ্ধবিরতির পর কারাবন্দী নেতা ওকালানের মুক্তির দাবি জানিয়েছে পিকেকে। আর বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত বন্ধের এই ঘোষণা গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নির্ভর করবে তুরস্কের সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর। ইয়াসিন মোহাম্মদ ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের শীঘ্রই নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ভারত। শুক্রবার দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীদের ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করেন তিনি। বলেন, এ ব্যাপারে কঠোর হতে হবে প্রশাসনকে। যাদের সহযোগিতা এবং আশ্রয়ে এই নথিবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গারা দিল্লিতে বসবাস করছেন তাদেরকেও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফ্রান্সের পূর্বাঞ্চলে সাইক্লোন গ্যারেন্সের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 4। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 1.5 লাখের বেশি বাসিন্দা। চলছে উদ্ধার কাজ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিউনিয়নে শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন গ্যারেন্সের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। তীব্র বাতাস আর ভারী বৃষ্টিতে দ্বীপ জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দ্বীপটির 1.5 লাখের বেশি মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার সকালে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে আঘাত হানে শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন গ্যারেন্স। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস দেখা দেয় অঞ্চল জুড়ে। ঝড়ের গতি ঘন্টায় 124 মাইল ছাড়িয়ে গেছে বলে জানায় স্থানীয় আবহাওয়া দফতর। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দ্বীপটির হাজার হাজার বাসিন্দা। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। দ্বীপটির অন্তত 10% বাসিন্দা বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপ জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দ্বীপটিতে। শনিবার নাগাদ ঝড়ের তাণ্ডব কমে গেলেও ঝড়ো হাওয়া ও বৃষ্টি আরও কিছু সময় স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কাকলি আখতার, সময় সংবাদ। 2 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, শনিবার হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শ্বাসকার্য স্বাভাবিক রাখতে মেশিনের সহায়তা নেওয়া হয়। পোপের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। এর আগে গেল মাসের মাঝামাঝি 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসযন্ত্রের সংক্রমণ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে রোমের একটি হাসপাতালে ভর্তি হন। বন্ধ হয়ে যাচ্ছে একসময় জনপ্রিয় ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম স্কাইপ। 2 দশকের বেশি সময় গ্রাহক সেবা দেয়া প্ল্যাটফর্মটির কার্যক্রম আগামী মে মাসে গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
পরিবারের কেউ হয়তো বিদেশে কিংবা অন্য শহরে। তথ্য প্রযুক্তির এই সময়ে এই দূরত্ব এখন কোনো বাধা মনে না হলেও একটা সময় ছিল যখন প্রিয়জনকে একটু দেখার আশায় থাকতেন স্বজনরা। 2000 সালের গোড়ার দিকে সেই দূরত্ব ঘুচিয়ে দেয় স্কাইপ। 2003 সালে উন্মোচনের পরপরই এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে, কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ও ভিডিও কল করতে পারায় মানুষ এটির প্রতি ঝুঁকে পড়েন। সে সময় ভিডিও কলের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে মাইক্রোসফটের এই প্ল্যাটফর্মটি। অডিও ভিডিও কলের সেই জাদু ছুঁয়ে যায় কোটি মানুষকে। 2 দশকের সেই জাদুর অধ্যায় শেষ হতে চলেছে আগামী মে মাসে। স্কাইপ বন্ধের কারণ হিসেবে মাইক্রোসফট জানায় সময়ের সঙ্গে সঙ্গে স্কাইপের জনপ্রিয়তা কমেছে। এছাড়াও মাইক্রোসফটের অন্যান্য প্রতিষ্ঠানে আরও অনেক বিনিয়োগ রয়েছে যা স্কাইপের মতোই একই সেবা দিয়ে থাকে। ফলে স্কাইপ বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সময় বদলেছে প্রযুক্তির চাহিদাও। সহজে ব্যবহারযোগ্য জুম, গুগল মিটিং, হোয়াটসঅ্যাপের মতো প্রতিযোগীদের সঙ্গে তাল মেলাতে পারেনি স্কাইপ। মহামারীর সময় খানিকটা ঘুরে দাঁড়ালেও টিকে থাকা সম্ভব হয়নি এক সময়কার জনপ্রিয় এই অ্যাপের। প্রযুক্তির দুনিয়ায় নতুন নতুন নাম আসলেও কোটি মানুষের স্মৃতিতে থেকে যাবে স্কাইপ। ইয়াসমিন অনন্যা, সময়। বছর ঘুরে আবারও এলো পবিত্র রমজান মাস। রমজানকে স্বাগত জানাতে মিশরে বসবাসরত সিরীয়রা আয়োজন করছেন ঐতিহ্যবাহী তাকরিজার। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র রমজান মাস। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ নিজস্ব সংস্কৃতিতে স্বাগত জানাচ্ছেন এই পবিত্র মাসকে। মিশরে বসবাসরত সিরীয় শরণার্থীরাও নিজেদের সংস্কৃতিকে মাথায় রেখে আয়োজন করেছেন তাদের ঐতিহ্যবাহী তাকরিজার। রমজানের আগে বনভোজনের মতো এই আয়োজনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান, যেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ পায়। মিশরে বসবাসরত একজন সিরীয় বলেন, তাকরিজা দামেস্কের একটি প্রাচীন রীতি যা শাবান মাসের শেষ সপ্তাহে রমজানের আগে অনুষ্ঠিত হয়। এ সময় অতীতের স্মৃতি মনে করে তিনি বলেন, বাসিন্দারা আগে উমাইয়া স্কোয়ার, আল রাবোয়া এবং দামেস্কের মতো জায়গাগুলিতে তাকরিজা পালন করতে যেত। তাকরিজার সবচেয়ে উপভোগ্য বিষয়টি হলো খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে ভাগাভাগি করে খাবার খাওয়া, আনন্দঘন মুহূর্ত পার করা। তবে মাতৃভূমিতে রমজান পালন করতে না পারায় অনেকে দুঃখ প্রকাশ করেন। সিরিয়ার প্রতিটি অঞ্চলের মানুষ এই ঐতিহ্য পালন করে। যদি আমরা এখন নিজেদের দেশে থাকতে পারতাম তবে এই আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যেত। অবশ্য এবছরের তাকরিজা আমাদের জন্য বিশেষ অর্থ বহন করছে। আমরা স্বৈরাচারের হাত থেকে রেহাই পেয়েছি। তাকরিজা শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি সিরীয়দের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের প্রতিফলন। মিশরে বসবাসরত সিরীয়রা এই রীতিটি ধরে রেখে মাতৃভূমির সঙ্গে তাদের সংযোগ বজায় রাখছেন, যা তাদের ঐতিহ্যের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম রোজা পালন করলেন সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা। দুবাইয়ের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে জমে উঠেছিল ইফতার বাজার। আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। বিশ্বের পর্যটনের অন্যতম আকর্ষণীয় সিটি দুবাইয়ে রমজানের আমেজ। দেইরার বাংলাদেশি কমিউনিটিতে নানা আয়োজন। সারাদিন রোজা পালনের পর ইফতারকে ঘিরে ব্যস্ততাই বেশি। মনপুরা, ব্রেকফাস্ট, ঢাকা দরবারের মতো বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে দেইরা এলাকায়। রমজানের শুরুর দিনে ইফতার কেনা বেচায় জমজমাট ছিল সেগুলো। স্পেশাল একটা বিফ হান্ডি অ্যাড হয়েছে আর স্পেশাল একটা বিয়ে বাড়ি প্যাকেজ অ্যাড হয়েছে রমজান উপলক্ষে। চানাচুর আছে, সমোসা আছে, পেঁয়াজু আছে, আলু চপ আছে, বেগুনি আছে, মরিচা আছে, তারপরে কাবাব আছে, মোরগ পোলাও আছে, বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আছে, চিকেন শর্মা আছে, চিকেনের স্টিক আছে। তবে পরিবার পরিজন ছাড়া ইফতার বা রোজা পালনে কিছুটা মন খারাপ হয় প্রবাসী বাংলাদেশিদের। প্রায় 17 বছর ধরে আছি, পরিবার ছাড়া তোই আছি। তো প্রথম খুব খারাপ লাগতো, এখন একটু মোটামুটি হচ্ছে আর কি, ইজি হয়ে গেছে। পরিবার ছাড়া প্রথম ইফতার লাগছে তো আমাদের
ভালো তো লাগতেছে না, যেহেতু আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে দেশে রেখে এখানে আসছি, তো ভালো লাগতেছে না। তারপরেও করতে হবে, এখানে আমার বাইরে আছে, ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে ইফতার করবো। বাংলাদেশের চেয়ে একদিন আগে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় রমজানের আনুষ্ঠানিকতা। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে সব ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করেন মুসল্লিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ পর ভারত নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেতে ওঠার অপেক্ষায় দুবাই স্পোর্টস সিটি। নিয়মরক্ষার ম্যাচ হলো সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দুদল। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডাররেটেড। ওয়ানডেতে 118 দেখায় ভারতের 60 জয় আর নিউজিল্যান্ডের 50 জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না। তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন। ইন্ডিয়া জিতেছে প্রায় সব কিছু, কিউইদের ক্যাবিনেটে শূন্যতা। তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা। 2 ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি 1 ঘন্টা ট্রেনিং করেছে ব্ল্যাক ক্যাপ বাহিনী। ভারত পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম। ক্লাসিকোর মতো ফুল হাউস না হলেও ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও। রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে অভিনব এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। রমজান মাস হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি। স্থানীয় নির্ধারিত সময় দুপুর 1টায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘ্ন না ঘটলে ইফতার সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা। 2 ম্যাচই চেজ করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে, তেমনটাই আশা করবেন ভক্তরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু দলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শুক্রবার বাড়তি ব্যাটিং সেশন করেছেন ঋষভ পন্থ। 11-এ দেখা যেতে পারে তাকে। 3 বাঁহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে তারা। ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও। পরিবর্তন আসবে নিউজিল্যান্ডের সেরা একাদশেও। অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও এ ম্যাচে ফিরবেন ড্যারেল মিচেল। দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যে কোনো মূল্যে চাইছে কিউইরা। এদিকে স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের উপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরু দায়িত্ব। এ ম্যাচ দিয়ে ইতিহাসের 22তম ক্রিকেটার হিসেবে 300 ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে। অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের। বেশি দিন আগের কথা নয়, ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল এই নিউজিল্যান্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। উপমহাদেশের দ্বিতীয় পুরনো টেস্ট ভেন্যু লাহোরের জিমখানা ক্লাব। 1878 সালে নির্মাণ করা হয়েছিল ক্লাবটি। পরে 1906 সালে নামকরণ করা হয় লাহোর জিমখানা। ক্রিকেট ছাড়াও যেখানে আছে গলফ কোর্স, টেনিস কোর্ট, স্কোয়াশ, বিলিয়ার্ড, সুইমিং ফ্যাসিলিটিস। শুধু কি তাই, কালের সাক্ষী হয়ে আছে জিমখানার ক্রিকেট মিউজিয়াম, প্যাভিলিয়ন আর 1 লক্ষ বই সম্বলিত এক লাইব্রেরি। রাওয়ালপিন্ডি থেকে লাহোর আসতে আসতেই পরিকল্পনা ছিল যেতে হবে জিমখানায়। ক্রিকেট ইতিহাসের সেরা এই নিদর্শনের এত কাছ থেকে এসে আর যাই হোক, খালি হাতে তো ফেরত যাওয়া যায় না। তাই যে কথা সে কাজ, বেরিয়ে পড়া গেল জিমখানার উদ্দেশ্যে। লাহোর ক্যান্টনমেন্টের রেল স্টেশনের সরু গলি পেরিয়ে সহজেই খুঁজে পাওয়া গেল বড় রাস্তা। এরপর চারদিকের ইট পাথরে বানানো সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলা। কিছুক্ষণের মাঝেই সুউচ্চ দেয়াল আর বিশাল গেট দিয়ে ঘেরা জিমখানার চোখে পড়ল সড়কের অন্য পাশ থেকে। এগিয়ে গিয়ে এবার প্রবেশের চেষ্টা। লাহোরের ঐতিহ্যবাহী জেন্টলসম্যান ক্লাব, তাই ঢুকতে বেশ বেগ পেতে হলো। তবে ঢোকার পর সব দুঃখই তখন খুশিতে রূপান্তরিত। চোখের সামনে জিমখানা ক্রিকেট গ্রাউন্ড। 1878 সালে যা নির্মিত হয়েছিল মিয়ামির ইনস্টিটিউটের মাধ্যমে। প্রথমে এর নাম ছিল
বাগে জিন্নাহ, যা 1906 সালে বদলে হয় জিমখানা। পরে ধীরে ধীরে যা হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেটের জল ইতিহাসে। কলকাতার ইডেন্স গার্ডেনের পর উপমহাদেশের সবচেয়ে পুরানো টেস্ট ভেন্যু এই জিমখানা, যেখানে খেলেছেন স্যার গ্যারি সোবার্স, স্যার ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, দেশটির ইতিহাসের সেরা ব্যাটার হানিফ মোহাম্মদ, মাজিদ খান সহ অসংখ্য কিংবদন্তি। জিমখানায় প্রথম ম্যাচটি হয়েছিল 1911 সালে। ব্রিটিশ আর্মির বিপক্ষে খেলেছিল বিশ্ব একাদশ, আর এমসিসির বিপক্ষে ব্রিটিশ আর্মির বিপক্ষে হয়েছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই হাতে লেখা স্কোরবোর্ড, পিচ, মাঠ সবই সেই আগের মতো। তবে এখন আর আন্তর্জাতিক ক্রিকেট হয় না জিমখানায়। সবশেষ টেস্ট ম্যাচ এখানে হয়েছিল পাকিস্তান এবং উইন্ডিজের বিপক্ষে, যে স্কোর কার্ড এখনো যত্ন করে রাখা আছে মাঠের স্মৃতি বিজড়িত জাদুঘর প্যাভিলিয়নে। শুধু কি তাই, এই মাঠে খেলা ভারত পাকিস্তান টেস্ট ম্যাচের স্কোর কার্ডটাও এখনো আছে সগৌরবে। আছে 1936 সালে অস্ট্রেলিয়াকে হারানো ভারত দলের বিজয়ী ক্রিকেটারদের ছবি, আছে ভারত পাকিস্তান সহ বিভিন্ন ক্রিকেট নেশনসের পতাকা। এই মিউজিয়ামে আছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ছবি। পাকিস্তানের সাবেক ওপেনার নজর মাহমুদের সঙ্গে সে ছবি তুলেছিলেন কায়েদে আজম। বলা হয়ে থাকে কোনো ক্রিকেটারের সঙ্গে এটাই নাকি জিন্নার একমাত্র ছবি। আছে ইমরান খানের অটোগ্রাফ সংবলিত ট্রাউজার, যা পরেই খেলতেন 92-এর বিশ্বকাপ জয়ী কাপ্তান। এই ক্লাবের পরিচয় আছে আরও একটা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম হেডকোয়ার্টার এই জিমখানা ক্লাব। কার্যত এখানেই জন্ম হয়েছে পাকিস্তান ক্রিকেটের। 1955 সালে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচটাও এখানেই খেলেছিল পাকিস্তান। এই মাঠে উইন্ডিজের বিপক্ষে 337 রানের একটা ইনিংস আছে হানিফ মোহাম্মদের। এখানেই 1971 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় দ্য গ্রেট ইমরান খানের। এই ক্লাব গ্রাউন্ডে খেলবার পর একে লর্ডসের সঙ্গে তুলনা করেছিলেন ইংলিশ ব্যাটার অ্যালান ল্যাম্ব, আর গ্রেগ চ্যাপেল বলেছিলেন তার চোখে দেখা সবচেয়ে সুন্দর ক্রিকেট ক্লাব জিমখানা। তবে কালের বিবর্তনে এখন আর টেস্ট ক্রিকেট হয় না জিমখানায়। পাকিস্তানি এলিট শ্রেণীর আড্ডা দেওয়ার এবং অবসর কাটানোর ক্লাব হিসেবেই তা এখন বেশি পরিচিত পাকিস্তানিদের কাছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হোয়াইট হাউসে অপদস্থ হওয়ার পরও ট্রাম্পকে পাশে চাইলেন জেলেনস্কি। বললেন, যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সহযোগিতা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। পবিত্র রমজান মাসে গাজায় সাময়িক যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল, মন্তব্য করেন হামাস। দ্বিতীয় ধাপের আলোচনায় গড়িমসি নেতানিয়াহুর। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।